ম্যাথ সলভ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দশম শ্রেণীর বই থেকে একদম শেষে পেজ নাম্বার হচ্ছে 387 পেজে নমুনা প্রশ্নপত্র যেটি আছে পূর্ণমান 90। তো এই কোশ্চেন পেপারটি সলভ করবো, ঠিক আছে? তো প্রথমে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে নিচের, এখানে যেটা বলেছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। সবগুলি প্রশ্নের উত্তর দিতে বলেছে। যেমন 1 নম্বরে যেটি আছে বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত হবে। অপশান এতে রয়েছে ABC বাই 1200 টাকা, অপশান বি রয়েছে ABC বাই 100 টাকা, অপশান সি ABC বাই 200 টাকা, অপশান ডি রয়েছে ABC বাই 120 টাকা। কোনটা সঠিক উত্তর দেখব। তো এখানে সরল সুদের অঙ্ক করানোর সময় বলেছিলাম যে মানে সরল সুদ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে PRT/100, ওটা ইউজ করে হয়। পি বলতে এখানে হচ্ছে বি টাকা, আর বলতে হয়ে যাচ্ছে A%, আর টি বলতে হয়ে যাচ্ছে কত সি মাস। তো PRT/100 ইউজ করলে সুদটা বেরিয়ে যাবে। টি হচ্ছে সি মাস এবং এটাকে আমি বছরে নিয়ে যেতে চাই। তো আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তো 12 মাসের মধ্যে এখানে সি মাসের কথা বলা হয়েছে, তো সেই কারণে এটা হয়ে গেল C/12 বছর। এবার আমাদের কী বের করতে দিয়ে সরল সুদ বের করতে দিয়েছে। তাহলে সরল সুদ কী হবে? সরল সুদ হবে PRT/100। তো পি বলতে আমার হয়ে যাচ্ছে বি, পি এর জায়গায় আমি বি বসালাম। আর বলতে হয়ে যাচ্ছে আমার এ বসাবো আর এর জায়গাতে। টি বলতে আমার হয়ে যাচ্ছে C/12, তো সিটাকে আমি উপরে বসাচ্ছি, 12 টাকা নিচে বসাচ্ছি, আর পাশে যেরকম 100 আছে 100 থাকুক, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ABC গুণ করলে হয়ে যাচ্ছে ABC, উপরে লিখছি, আর নিচে 12 সঙ্গে 100 গুণ করলে হয়ে যাচ্ছে 1200। তাহলে সরল সুদ হয়ে যাচ্ছে ABC বাই হচ্ছে 1200 টাকা। এটাই হবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশান এতে। নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্ন, যেটা বলেছে কোশ্চেন নাম্বার 2 বলেছে KX² মাইনাস 5X প্লাস K ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কে এর মান হয়। অপশান এতে রয়েছে +-5, অপশান বি +-5/2, অপশান সি +-2/5, অপশান ডি রয়েছে +-2। তো এখানে যেটা বলা হয়েছে যে KX² মাইনাস 5X প্লাস K ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কে এর মান, এখানে 4টি অপশান দেওয়া হয়েছে। এই যে KX² মাইনাস 5X প্লাস K ইকুয়াল টু 0, এটাকে আমি অ্যাকচুয়াল যে দ্বিঘাত সমীকরণ যেটা ফর্মুলা আমরা জানি, মানে এটাই কিন্তু বইয়ের মধ্যে লেখা হয় যে AX² প্লাস BX প্লাস C ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে, এটা ফর্মুলা যদি B² মাইনাস 4C ইকুয়াল টু 0 হয়। আর আমাকে এখানে যে দ্বিঘাত সমীকরণটা বলেছে KX² মাইনাস 5X প্লাস K, আমাকে কি বলেছে KX² মাইনাস 5X প্লাস K ইকুয়াল টু 0। আমি এটার সঙ্গে এটার তুলনা করব। তুলনা যদি করি তাহলে X² এর পাশে এখানে কি আছে? K আছে। এখানে X² এর পাশে কি আছে? A আছে। মানে আমি লিখতে পারি A ইকুয়াল টু K। এখানে এক্স এর পাশে কি আছে? এক্স এর পাশে কি আছে? -5 আছে। আর এখানে এক্স এর পাশে কি আছে? +b আছে। তাহলে আমি লিখতে পারি যে b ইকুয়াল টু -5। এখানে k আছে আর এখানে কি আছে? c আছে। তো আমি লিখতে পারি c ইকুয়াল টু k। তো ফর্মুলা বলছে যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে যদি b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তাহলে আমি এখন লিখব যে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, এরকম লিখবো আমি। বা দিই এখন b বলতে আমরা জানি কি -5, তো -5 স্কোয়ার করলাম, -4 ইন্টু a বলতে আমি লিখতে পারি k, ইন্টু c বলতেও কেই হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে -5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, মাইনাস এখানে 4 লিখলাম, কে গুণ করলে আমার হয়ে যাচ্ছে k² ইকুয়াল টু আমি লিখবো 0। তাহলে -4 k² আর 25টা ওদিকে গিয়ে আমার হয়ে যাচ্ছে -25, দুদিকে মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে k² ইকুয়াল টু 25 বাই হয়ে যাচ্ছে 4। k² থেকে যখন আমি কেতে আসবো তখন 25/4 কী করবো? স্কোয়ার রুট করবো, এবং স্কোয়ার রুট যদি করি তাহলে 25-এর বর্গমূল হয় 5 আর 4-এর বর্গমূল হয় 2, এবং অবশ্যই এখানে প্লাস মাইনাস ইউজ হবে। তো +-5/2 হয়ে যাচ্ছে কে এর মান। এটা আমরা দেখবো কোন অপশানে রয়েছে, সেটা হচ্ছে অপশান বিতে রয়েছে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে যে কোশ্চেনটি আছে কোশ্চেন নাম্বার 3, আলফা ইকুয়াল টু বলেছে 90 ডিগ্রি, বিটা ইকুয়াল টু বলেছে 30 ডিগ্রি, সাইন অফ আলফা মাইনাস বিটার মান বের করতে দিয়েছে। অপশান এতে রয়েছে 1, অপশান বি 1/2, অপশান সি রয়েছে √3/2, অপশান ডি রয়েছে 1/√2। কোনটা সঠিক উত্তর দেখব, ঠিক আছে? তো 3 নম্বর যে অঙ্কটি, সাইন অফ আলফা মাইনাস বিটা, যেখানে আমাকে আলফার মান বলে দিয়েছে কত? 90 ডিগ্রি বলে দিয়েছে, তো আলফার জায়গায় আমি 90 ডিগ্রি বসাবো। বিটা আমাকে কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি বলে দিয়েছে, 30 ডিগ্রি বসাবো। তাহলে সাইন 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি মাইনাস করে আমার হয় 60 ডিগ্রি, এবং সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এবং এটা রয়েছে অপশান সিতে। এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে কোশ্চেন নাম্বার 4, বলেছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক PA অঙ্কন করা হলো। PA সমান 4 সেন্টিমিটার, OP সমান 5 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, বলেছে ও কেন্দ্র বিশিষ্ট
একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই বৃত্তের কেন্দ্রের বহিস্থ একটা পি বিন্দু আমি নিয়েছি, এই পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক, স্পর্শক বলতে এখান থেকে বৃত্তকে টাচ করা একটা রেখা, সেটাকে স্পর্শক বলি, এবং এই স্পর্শকটার নাম হচ্ছে পি এ, পি অঙ্কন করা হয়েছে, এবং পি এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, কোশ্চেনে বলে দিয়েছে যে পি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, আর ওপি ইকুয়াল টু 5 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো মনে রাখতে হবে যে এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি হয়, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এইটা হয়ে যাবে আমার কি ভূমি, এইটা হয়ে যাবে আমার লম্ব, আর এটা হয়ে যাবে আমার অতিভুজ, এটা হয়ে যাবে আমার অতিভুজ। ঠিক আছে, তো আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমাকে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বলতে আমরা যদি এইটা বের করতে পারি, ও এটা তার ডবল করে দিলে বৃত্তটির ব্যাস হবে। তো ও এ যদি আমি বের করি, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যেটা জানি সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তো অতিভুজ এখানে ওপি, তাই অতিভুজের জায়গায় আমি ওপি লিখলাম, লম্ব আমার হয়ে যাচ্ছে এখানে ও এ, তো লম্ব আমি লিখবো ও এ স্কোয়ার, আর ভূমি আমার হয়ে যাচ্ছে কি এপি, তাই আমি লিখবো এপি স্কোয়ার। ঠিক আছে, এখন ওপি মানে আমার কত 5, তাই আমি লিখবো 5 স্কোয়ার, ও এ মানে হচ্ছে আমরা জানি না, তো ও স্কোয়ার যেরকম আছে ওরকমই রাখলাম, এপি মানে হয়ে যাচ্ছে 4, তো আমি লিখবো 4 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 5 5 25, এখানে ও স্কোয়ার লিখলাম, আর 4 স্কোয়ার মানে 4 4 হয়ে যাচ্ছে 16। ঠিক আছে, তাহলে 25 এদিক 16টা এদিক থেকে এদিকে নিয়ে আসতে পারি আমরা, তাহলে 25 মাইনাস 16, আর এখানে ও স্কোয়ার থাকছে, তাহলে 25 থেকে 16 মাইনাস করলে কি হচ্ছে 9 হয়ে যাচ্ছে, ও স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, বা ও স্কোয়ারটাকে তোমরা যদি এদিকে নিয়ে আসো মাইনাস ও স্কোয়ার, আর 9টা ওদিকে যদি নিয়ে যায়, দুই দিকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ও ইকুয়াল টু এই 9-এর আমি কি করব বর্গমূল করব, 9-এর যদি বর্গমূল করি তাহলে হয় 3, এটা প্লাসও হয় মাইনাসও হয়, বাট আমরা জানি যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই কারণে আমরা ও এটা 3 সেন্টিমিটার নেব। ঠিক আছে, ওয়ে যদি 3 সেন্টিমিটার হয় তার মানে এইটা হয়ে যাচ্ছে আমার 3 সেন্টিমিটার, কিন্তু আমাকে বলেছে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলতে আমরা পুরোটা, বৃত্তর ব্যাস বলতে আমরা পুরোটা বুঝি, তো এটা যদি 3 হয় এটাও 3 হবে, মানে 3 দুগুণে হয়ে যাবে 6। ঠিক আছে, তো বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি, যেটা রয়েছে অপশন সিতে। নেক্সট প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 5, বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত বের করতে দিয়েছে। অপশন এ রয়েছে 2:5, অপশন বি 4:25, অপশন সি 4:5, অপশন ডি রয়েছে 2:25। কোনটা সঠিক উত্তর দেখব। তো এখানে দুটি ঘনকের আয়তনের অনুপাত আমাকে বলে দিয়েছে কি 8:125 বলে দিয়েছে, তো ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তো 8:125 তো আয়তনের অনুপাত বলেছে, আমরা প্রথমে এটাকে বাহুতে নিয়ে যাব, তারপর সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ঘনক বলতে আমরা লুডো ছক্কা বুঝি, ঘনকের একটি তলের ক্ষেত্রফল বললে আমরা বুঝি এ স্কোয়ার, এবং সমগ্র তল বললে 6টা বাহু যেহেতু থাকে তাই 6 স্কোয়ার লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। আচ্ছা, ঘনকের এখানে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125, এটাকে আমরা কিউব রুট করব, কিউব রুট করলে বাহুটা বেরিয়ে আসবে, তো 8-এর যদি কিউব রুট করি তাহলে কত হয় 2 হয়, 125-এর কিউব রুট করলে কত হয় 5 হয়, কারণ 2কে যদি 3 বার গুণ করি 8 হয়, 5কে যদি 3 বার গুণ করি 125 হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দুটি ঘনকের বাহুর অনুপাত বেরোলো। ঠিক আছে, কিন্তু আমাকে এখানে কি বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তল বলতে ঘনকের যেহেতু 6টা তল থাকে তাই 6 ইন্টু এখানে বাহু কত 2, মানে 2 স্কোয়ার হবে, আর এখানে 6 ইন্টু বাহু কত হচ্ছে 5, মানে 5 স্কোয়ার হবে। তো এবার আমরা দুই দিকে 6 6 কেটে দেবো, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, 5 স্কোয়ার মানে 5 5 25 হয়ে যাচ্ছে, তো 4:25 হয়ে যাবে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, যেটা রয়েছে অপশন বিতে। আচ্ছা, তারপরে যে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 6, বলেছে 8 15 10 11 7 9 11 13 16 এর মধ্যমা বের করতে দিয়েছে। অপশন এ রয়েছে 15, অপশন বি 10, অপশন সি 11.5, অপশন ডি রয়েছে 11। কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এই ক্ষেত্রে যেটা করব, মধ্যমা কি করে বের করতে হয়, মধ্যমা যদি বের করতে হয় বর্মন আমি না তাহলে, আচ্ছা মধ্যমা বার করতে হলে এইখানে যে নাম্বারগুলো আছে এগুলোকে প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে। তো ছোট থেকে যদি বড় সাজাই, আমি প্রথমে 8 নেব, তারপরে ছোট থেকে সব থেকে ছোট নাম্বার এখানে কোনটা 7, তারপরে আছে 8, তারপর আছে 9, তারপর আছে 10, তারপর আছে 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা নাম্বার, 1 2 3 4 5 6 7 8টা নাম্বার, 1 2 3 4 5 6 7 8টা নাম্বার আছে। এর মান কত? তো মধ্যমাতে যখনই জোড় সংখ্যা থাকবে, এখানে দেখতে পাচ্ছি 8টা নাম্বার আছে, 8টা নাম্বার মানে n = 8, মানে জোড় সংখ্যা যখনই থাকবে
তখন আমরা মধ্যমা বের করতে গেলে যে ফর্মুলা ইউজ করব, এই যে 8 আছে 8-এর অর্ধেক করব। 8-এর অর্ধেক কত হয়? 4। তাহলে 4তম পদটাকে খুঁজবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এই 4 নম্বর পদটা কি 10, আর ঠিক তার পরে যে নাম্বার পঞ্চম এই পদটাকে নেবো, মানে 11। তাহলে মধ্যমা বের করতে গেলে এই 10 আর 11 প্লাস করবো, 10 + 11/2 করে দেবো, তাহলে মধ্যমা বেরিয়ে যাবে। এবং 10 আর 11 যোগ করলে আমার হয়ে যাচ্ছে 21/2। 21কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 21-এর অর্ধেক করবো আমরা, তাহলে হচ্ছে 10.5 হয়। ঠিক আছে, 10.5 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 10.5 নে। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে টোটাল 9টা নাম্বার ছিল, আমি ভুল করে একটা 11 বেশি ছিল, গুনতে ভুল করেছি। 1 2 3 4, কারণ অপশানের সঙ্গে মিলছে না, সেই কারণে আর কি। যদি এখানে 8টা নাম্বার থাকতো সেই হিসাবে এটা ঠিক আছে, একটা 11 নাম্বার লিখতে ভুলে গেছিলাম, সেই কারণে এটা ভুল হয়ে গেল। যাই হোক, অপশান ওই জন্য মিলছে না। এখানে টোটাল 9টা নাম্বার আছে, আমি ভুল করে 8টা লিখেছিলাম। 1 2 3 4 5 6 7 8 9টা নাম্বার আছে। ঠিক আছে, যদি 9টা নাম্বার হয়, আমি আরেকবার পরিষ্কার করে দিচ্ছি, ছোট থেকে বড় আরেকবার লিখে নিই। 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 11 দুবার আছে, 11 দুবার আছে, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16। ঠিক আছে, এবার আমাকে মধ্যমা বের করতে দিয়েছে। তো মধ্যমা এবার বের করতে গেলে টোটাল 9টা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9টা নাম্বার আছে, মানে n = 9, 9টা নাম্বার। 9টা যদি নাম্বার থাকে তাহলে যেটা করব, মধ্যমা বের করতে গেলে 9 + 1/2, তাহলে 10/2, মানে যতগুলো নাম্বার হবে বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হয় +1/2, 5/2, মানে 10/2। 10/2 মানে 5। 5তম পদটাকে খুঁজবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এই 5 নম্বর পদ। 11 তাহলে 5তম পদ কোনটা হচ্ছে? এখানে 5তম পদ হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, 5তম পদ হচ্ছে 11। তো 11 হয়ে যাবে মধ্যমা, যেটা রয়েছে অপশন ডিতে। আচ্ছা, এরপর নিম্নলিখিত প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি আছে। তো প্রথম কোশ্চেন যেটি আছে যে পি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত, এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, পি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত, সেটাই বের করতে দিয়েছে। তো আমি লিখব, পি লিখলাম, 6 মাস অন্তর দিচ্ছে মানে বছরে আমি জানি দুবার হচ্ছে, 6 মাস অন্তর মানে আমি জানি বছরে দুবার, সেই কারণে। আর এটা 2% আছে, তো ওপরে 2r হবে। আর 6 মাস অন্তর বছরে যদি দুবার হচ্ছে, তাই আমি লিখব 2/100 করব। পাওয়ারটা যেরকম 2n আছে, যেহেতু 2n হবে, যেরকম আছে থাকছে। চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে এর 5% সমান বি এর 20% সমান সি এর 25% হলে a/b/c সমান কত। আচ্ছা, এর 50% মানে আমি লিখবো a গুণ 50/100 সমান বি এর 20% মানে আমি লিখবো b গুণ 20/100 সমান সি এর 25% মানে আমি লিখবো c গুণ 25/100। তো এখানে 100 100 100 কেটে যাবে, 50কে 5 দিয়ে কাটলে 5 10 50, 20কে 5 দিয়ে কাটলে 5 4 20, 25কে 5 দিয়ে কাটলে 5 5 25। ঠিক আছে, তার মানে আমার হয়ে যাচ্ছে এখানে 10a, এখানে হয়ে যাচ্ছে 4 এর সঙ্গে b গুণ করলে 4b, এখানে 5 এর সঙ্গে c গুণ করলে আমার হয়ে যাচ্ছে 5c। ঠিক আছে, আমাদের বের করতে দিচ্ছি কি a/b/c সমান কত। তো আমি এই পুরোটাকে k ধরে নিচ্ছি আপাতত এই মুহূর্তে। তার মানে 10a সমান যদি k হয়, এখানে যদি 4b সমান যদি k হয়, আর 5c সমান যদি k হয়, তাহলে a = আমার দাঁড়াচ্ছে হচ্ছে k/10, এদিক দিয়ে b = আমার হয়ে যাচ্ছে k/4, আর এদিক দিয়ে c = আমার হয়ে যাচ্ছে k/5। আমাদের বের করতে দিয়েছি কি a/b/c, a/b/c লিখলাম। তো a বলতে আমার কি k/10 লিখলাম, b বলতে আমি লিখলাম k/4, আর c বলতে আমি লিখবো k/5। তো তিনটের মধ্যে k রয়েছে, k কেটে দিলাম, তাহলে 1/10 আমি লিখবো 1/4 আমি লিখবো 1/5। এখন 10 4 আর 5 এর লসাগু করবো, লসাগু যদি করি তাহলে কত হয় একটু দেখে নিচ্ছি। 10 4 5, 5 দিয়ে কাটলে 5 2 10, 4 নেবে গেল, 5 1 5, তাহলে লসাগু হচ্ছে 5 2 10 4 40। তো 1/10কেও আমি 40 দিয়ে গুণ করবো, 1/4কেও আমি 40 দিয়ে গুণ করবো, আর 1/5কেও আমি 40 দিয়ে গুণ করবো। কাটাকুটি করলে 10 4 40 এখানে কেটে যাচ্ছে, 4 দিয়ে 40কে কাটলে 4 10 40, 5 দিয়ে 40কে কাটলে 8 হচ্ছে, মানে 4:10:8 হচ্ছে। এটা আরেকটু কাটাকুটি যাবে, কাটাকুটি কাটলে 4কে 2 দিয়ে কাটলে 2 2 4, 10কে 2 দিয়ে কাটলে 2 5 10, 8কে 2 দিয়ে কাটলে 2 4 8, মানে 2:5:4 হচ্ছে।
তার মানে শূন্যস্থানে এখানে 2:5 ছিল, আমি এখানে 4টা বসিয়ে দেবো, কারণ আমার এখানে 2:5 বেরিয়েছে। পুরোপুরি ঠিক আছে। এখানে আলফা ইকাল টু 90 ডিগ্রি আছে, বিটা ইকাল টু 30 ডিগ্রি আছে, তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটার মান বের করতে দিয়েছে। তো সাইন অফ আলফা মাইনাস বিটা, আলফা বলতে এখানে 90 ডিগ্রি লিখলাম, বিটা বলতে 30 ডিগ্রি লিখলাম, তাহলে সাইন 90 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তো √3/2 হয়ে যাবে, এখানে √3/2 বসিয়ে দিলাম। এবার বলেছে যে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটাকে ড্যাশ বলা হয়। যেমন এখানে আছে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে, একটি সরলরেখা আমি ধরে নিচ্ছি এই যে পি ও কিউ বিন্দুতে ছেদ করছে বৃত্তটাকে, তাহলে এই সরলরেখাটাকে বলবো ছেদক বলবো, এবং পি কিউ হয়ে যাবে কিন্তু বৃত্তের জ্যা। যাই হোক, আমাকে সরলরেখাটির কথা জিজ্ঞেস করা হয়েছে, তো আমি লিখবো এখানে ছেদক। আমার এই কালারটাই খালি রয়েছে। আচ্ছা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত বের করতে দিয়েছে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3πr²। আচ্ছা, এবার বলেছে যে তথ্যের সংখ্যাগুণমান দুটি তাকে দ্বিভুইষ্ঠক তত্ত্ব বলা হয়, দ্বিভুইষ্ঠক তত্ত্ব বলা হয়। নেক্সট পরের প্রশ্ন সি এর 1 যেটি আছে, একটি অংশীদারি ব্যবসায় আনোয়ার, অমল ও ডেভিডের নিয়োজিত মূলধনের অনুপাত 3:2:5 হলে তাদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হবে যথাক্রমে 5:2:3 অনুপাতে, এটা বলেছে। এটা কি সত্য না মিথ্যা জানতে চেয়েছে। অবশ্যই এটা সত্য হবে না, মিথ্যা হবে। কারণ কি, মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাত দুটোই সমান হয়, বাট এখানে মূলধনের অনুপাত যা আছে লভ্যাংশের অনুপাতটা ঠিক তার উল্টো রয়েছে, ফলে এটা কিন্তু কোনোভাবেই সত্য হবে না, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর যে অঙ্কটি আছে, এ বি এর সাথে সরল ভেদে আছে, বি সি এর সাথে সরল ভেদে আছে, সুতরাং এ সি এর সাথে সরল ভেদে আছে, এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছি। ছুটি বাড়ি বাই বাই টুটি। আচ্ছা, এ বি এর সাথে সরল ভেদে আছে মানে, দে বাটারফ্লাইটা। তো এ বি এর সাথে সরল ভেদে আছে মানে আমি লিখবো এ ভ্যারিয়েশন বি, বি সি এর সাথে সরল ভেদে আছে মানে আমি লিখবো বি ভ্যারিয়েশন সি। তাহলে সুতরাং এ সি এর সাথে সরল ভেদে আছে, এটাই কিন্তু সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তো এই ভ্যারিয়েশন যদি বি হয়, আবার বি ভ্যারিয়েশন যদি সি হয়, আমি লিখতে পারি কিন্তু এ ভ্যারিয়েশন সি। তো সুতরাং এ সি এর সাথে সরল ভেদে আছে, একদম পুরো ঠিকঠাক আছে, এটা সত্য হবে। তারপরে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল 1, এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তো আলফা প্লাস বিটা আমাকে বলে দিয়েছে কত, 90 ডিগ্রি বলে দিয়েছে। এখান থেকে আমি যদি আলফার মান বের করি, তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা হয়, প্লাস বিটাটা ওদিকে গিয়ে। তো আমি এখান থেকে যদি সাইন আলফা বের করতে চাই, যদি বের করতে চাই, তাহলে মানে আমি এটা টুকে নিলাম, এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটাটাকে লিখে নিচ্ছি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। তো সাইন স্কোয়ার আলফার জায়গায় আমি লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস বিটা, প্লাস এটা সাইন স্কোয়ার বিটা যেরকম আছে থাকলো। আচ্ছা, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা মানে আমি এটাকে লিখতে পারি কস স্কোয়ার বিটা, প্লাস এটা আমি লিখবো সাইন স্কোয়ার বিটা। তো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা মানে হয়ে যাচ্ছে 1, তো এটাই 1 এখানে রয়েছে, মানে এটা সত্য হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে পরপর কন্টিনিউ করব।